গল্পের নাম মরীচিকা। লেখিকা অনিন্দিতা মিত্র। সোহিনী প্রচুর গাছগাছালিতে ভরা সুদৃশ্য ব্যালকনির সামনে বসেছিল। শহরের একদম কেন্দ্রস্থলে নবম তলে সুদৃশ্য ওয়েল ফার্নিশড 1400 স্কয়ার ফিটের বড় ফ্ল্যাট। ঘরে কোনো জিনিসের অভাব নেই। অরিন্দম ভীষণ শৌখিন মানুষ। দেশের বাইরে ট্যুরে গেলেই ঘর সাজানোর কিছু না কিছু জিনিস কিনে আনবে। পছন্দের জিনিসের ক্ষেত্রে দামে তোয়াক্কা করে না অরিন্দম। গ্রিন টির কাপে চুমুক দিয়ে সোহিনী মুখ বিকৃত করল। মনে পড়ে গেল চা বাগানের সতেজ মন ভালো করা গন্ধের মাঝে ঘন দুধের ধোঁয়া ওঠা সরপড়া চায়ের কথা। কিন্তু অরিন্দমের স্ট্রিক্ট নির্দেশ, শরীরকে স্লিম রাখতে হবে। এতটুকু মেদ জমতে দেওয়া যাবে না শরীরে। তাই প্রপার ডায়েটে থাকার জন্য সব ইচ্ছে দমন করতে হয় সোহিনীকে। ওকে দুবেলা এক্সারসাইজ করতে হয় নিয়ম করে। ঘরে এক্সারসাইজের যাবতীয় সরঞ্জাম মজুদ, বাইরে বেরোনোর দরকার হয় না। ঘরের প্রত্যেকটা কোণায় সিসিটিভি লাগানো, তাই ইচ্ছে থাকলেও কোনো নিয়মের ব্যতিক্রম করা চলে না। আগে সোহিনী 3 বেলা ভাত খেত, এখন 1 বেলা ভাত, তাও মেপে। সারাদিনের ডায়েট চার্ট করা আছে। ফল, বয়েলড সবজি এসব খেতে হয় ঘড়ি ধরে। সোহিনী এক কথায় অপরূপ সুন্দরী। যেমন গায়ের রং তেমনি সুন্দর দেহের গড়ন। চোখ দুটো যেন নিখুঁত করে আঁকা। চেহারায় অদ্ভুত একটা সম্মোহক ভাব আছে। ওর দিকে তাকালে কিছুক্ষণের জন্য দৃষ্টি নিবদ্ধ রাখতেই হয়। কয়লার ভেতর থেকে যেমন করে হীরেকে বের করে নিয়ে এসে ঘষে মেজে উজ্জ্বল করে তোলা হয়, ঠিক তেমনি সোহিনীর সৌন্দর্যকে অরিন্দম নিজের পছন্দ মতো গড়ে তুলেছে। সোহিনী আগে সুন্দরী ছিল, কিন্তু সেই সৌন্দর্য ভাস্কর্যের ছোঁয়ায় আরো অপরূপ হয়েছে। এখন আয়নায় নিজেকে দেখলে সোহিনী নিজেকেই চিনতে পারে না। বিলাস বৈভবের কোনো কমতি নেই, তবুও কেমন যেন দম বন্ধ লাগে সোহিনীর। একটুখানি মুক্ত বাতাসের জন্য বড় লোভ হয় এখন। সব প্রাপ্তির মাঝেও একটা প্রবল অপরাধবোধ প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায় তাকে। মুক্তি চেয়েছিল সে ওই ছোট্ট চা বাগানের পরিসর থেকে, কিন্তু আজ মুক্তি হস্তগত হলেও আবার সেই পুরনো ডোরে আবদ্ধ হতে ভীষণ ইচ্ছে করে। যে ছোট্ট ঘরটায় একসময় দম বন্ধ লাগতো, সেই ঘরটায় ফিরে যেতে ইচ্ছে করে খুব। নিজের থেকে বয়সে অনেক বড় যে মানুষটাকে নিজের পাশে ভীষণ বেমানান মনে হতো, চোখ বন্ধ করলে সেই মানুষটার মুখটাই খুব বেশি করে মনে পড়ে আজকাল। কলিং বেলটা বেজে উঠতে সোহিনী তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিল। তোমাকে না বলেছি আইহোল দিয়ে আগে দেখবে, তারপর দরজা খুলবে? একটা কথা কতবার বলতে হবে? তোমার দরজা খোলা টাইমিং দেখে বোঝা যায় তুমি আইহোল দিয়ে দেখার প্রয়োজনীয়তাই বোধ করো না। ক্রুদ্ধ স্বরে কথাগুলো বলে অরিন্দম অ্যাটাচিটা সোহিনীর হাতে ধরিয়ে দিল। সোহিনী অ্যাটাচিটা হাতে নিয়ে দরজা থেকে একটু সরে দাঁড়িয়ে বলল, তুমি আর রেশমি ছাড়া আমাদের ফ্ল্যাটে আর কে আসে বলো? অরিন্দম একটা ভৎসনার দৃষ্টিতে তাকালো সোহিনীর দিকে, তারপর বলল, কেউ আসুক চাই না আসুক, তোমাকে যা বলেছি সেটা মাথায় রাখবে। এটা তোমাদের মফস্বল না, দিল্লি শহর। অরিন্দম দ্রুত পদে হেঁটে গিয়ে টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকে গেল। সোহিনী দরজা বন্ধ করে স্লোত গতিতে এগিয়ে গিয়ে সোফায় বসলো। মনে পড়ে গেল বিনয় ঘরে ঢুকে সোহিনীকে দেখতে না পেলে চিৎকার করে বাড়ি মাথায় করত। বাড়ি ফিরে সোহিনীকে না দেখা পর্যন্ত তার শান্তি ছিল না। আশেপাশের লোকজন বিনয়ের কাণ্ড কারখানা দেখে ঠাট্টা করে বলতো, অল্প বয়সী সুন্দরী বউ পেয়ে বিনয় পাগল হয়ে গেছে। দিদি খানা রেডি হ্যায়, ঘর কা বাকি কাম ভি হয়ে গেল। স্যারজি যখন এসে গেছেন তবে আমি আজ যাই, বিটিয়ার শরীরটা খুব একটা ভালো না। সোহিনী চমকে ঘুরে তাকালো। রেশমি দাঁড়িয়েছিল। রেশমি সকাল থেকে বিকেল অবধি এখানেই থাকে, তারপর চলে যায়। রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ ওই করে। সোহিনী আর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে তুমি যাও, তবে কাল কিন্তু তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। রেশমি চলে গেলে সোহিনী টেবিলে খাবার সাজিয়ে রেখে অন্যমনস্কভাবে কাঁচের প্লেটগুলো মুছে রাখছিল। বাতাস থেকে যেন মুসুর ডালের আঘ্রাণ ভেসে আসছিল। কি জানি কল্পনা থেকেই বুঝি ভেসে আসে সাধারণ ডাল ভাতের গন্ধ। মাঝে মাঝে দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাত, মুসুর ডাল আর কুড়কুড়ে আলু ভাজা খেতে খুব ইচ্ছে করে সোহিনীর। কিন্তু এরকম অনেক ইচ্ছেকেই আজকাল বিসর্জন দিতে হয়। এখন জামা কাপড় গয়নাগাটি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, কিন্তু সেই নির্ভেজাল ঘরকন্যার আনন্দের অভাবটা আজকাল বড় বেশি কষ্ট দেয় সোহিনীকে। অরিন্দম চেয়ারটা টেনে নিয়ে বসে বলল, কি হলো, খাবারটা সার্ভ করে দাও।
সোহিনী প্লেটে খাবারগুলো সার্ভ করে দিয়ে চুপ করে বসেছিল। অরিন্দম নিঃশব্দে খেয়ে উঠে গেল। সোহিনী খেয়েছে কিনা একবারও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। এখন জীবনের প্রতিটা ক্ষেত্রে অতীতের সাথে তুলনাটা না চাইতেই চলে আসে। বিনয় কখনোই সোহিনীকে ছেড়ে খেত না। বিয়ের পর শাশুড়ি মা বলেছিলেন, আগে ছেলে খাবে, তারপর তার থালায় বউ খাবে। কিন্তু বিনয় প্রতিবাদ করেছিল তীব্র। জানিয়েছিল মায়ের মতের বিরুদ্ধে গিয়ে সোহিনীকে পাশে বসিয়ে একসাথে খাওয়া শেষ করেছিল। তারপর সেই নিয়মের ব্যতিক্রম কোনোদিন হয়নি। সোহিনীর ভীষণ খারাপ লাগে একলা খেতে, কিন্তু অরিন্দম কখনোই তাকে একসঙ্গে খাওয়ার কথা উপযাচক হয়ে বলে না। সোহিনী খাবার প্লেটগুলো তুলে নিয়ে বেসিনে ধুয়ে নিচ্ছিল। অরিন্দম হলঘর থেকে গলা তুলে বলল, তোমাকে কতদিন না বলেছি ওসব কাজ তোমার না? রেশমিকে তাহলে এতগুলো টাকা দিয়ে রেখেছে কেন? আর প্রতিদিনই তুমি ওকে তাড়াতাড়ি ছেড়ে দাও কেন? ওর সাথে কন্ট্যাক্ট করা আছে, ও সকাল থেকে বিকেল অবধি থাকবে। সোহিনী সামান্য হাসল। সবকিছুকেই টাকা দিয়ে বিচার করে অরিন্দম। মুখে বলল, ওর মেয়ের শরীরটা ভালো নেই, তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। অরিন্দম শ্লেষের সুরে বলল, যত সব আদিক্ষেতা। এদিকে একটু শুনে যাও, কথা আছে। সোহিনী হাতটা মুছে নিয়ে হলঘরে এসে দাঁড়াতে অরিন্দম বলল, শোনো, আজ একটা পার্টি আছে। যে ড্রেসটা এনে দিয়েছিলাম ওটা পরে তৈরি হয়ে নিও। অনেকটা পথ ড্রাইভ করতে হবে, তাই তাড়াতাড়ি বেরোবো। আমি ল্যাপটপে কয়েকটা কাজ সেরে নিয়ে রেডি হয়ে আসছি। অরিন্দম কথাগুলো বলেই ব্যস্ততার সঙ্গে চলে গেল বেডরুমে। সোহিনী স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। অরিন্দমের প্রত্যেকটা পার্টিতে শোপিসের মতো সেজেগুজে অ্যাটেন্ড করতে হয়। অরিন্দমকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, এই ধরনের পার্টি যেখানে দেদার মদের আড্ডা বসে, পার্টনার এক্সচেঞ্জ করে নাচ গান চলে, সেখানে যেতে গা গুলোয়। কিন্তু অরিন্দম এসব কথায় কর্ণপাত করে না। সোহিনীকে সুচারুভাবে ব্যবহার করে অরিন্দম। আসলে ওর রূপের ছটায় অরিন্দমের ডিলগুলো পেতে খুব সুবিধে হয়। কোম্পানির এক্সিকিউটিভদের খাতিরে অরিন্দমকে অনেক ধরনের কাজ করতে হয়। সেটা ওর সাথে বিভিন্ন পার্টিতে যাওয়ার সুবাদে এই কয়েকটা মাসেই সোহিনী কিছু কিছু বুঝেছে। কাজগুলো খুব সোজা পথের নয়। অনেক অনেক নোংরা খেলা চলে এইসব বড় বড় পার্টিতে। নিতান্তই সহজ সরল জীবনযাত্রা ছিল সোহিনীর। বাপের বাড়ি ছিল খুব সাধারণ, আর শ্বশুর বাড়ি ওই একই রকমের। একটা ছোট্ট নির্দিষ্ট পরিচিত জগতের মধ্যে বড় হয়েছে সোহিনী। ওই ছোট্ট পরিসর থেকে সে কখনো ধারণাও করতে পারেনি আপাত চাকচিক্যময় বাইরের জগৎটা কত বেশি ভয়ানক, কত বেশি নোংরা। একটা দীর্ঘশ্বাস গড়িয়ে এলো সোহিনীর বুক থেকে। অরিন্দম কিছুক্ষণ পর রেডি হয়ে বেরিয়ে এসে দেখলো সোহিনী তখনও সোফায় বসে রয়েছে। কি হলো, তুমি এখনো তৈরি হওনি? সোহিনী স্থির গলায় বলল, আমি যাব না। তোমাকে বহুবার বলেছি আমার এসব পার্টি ভালো লাগে না। অরিন্দম ভুরু কুঁচকে বলল, ভালো লাগে না বললে তো চলবে না। আমার সাথে থাকতে হলে আমার সাথে জড়িত সবকিছুকেই মেনে নিতে হবে। আমার লাইফ স্টাইলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সোহিনী খানিকটা ভগ্ন গলায় বলল, সবকিছু তো মেনে নিয়েছি। সোনার খাঁচায় যেমন বন্দি করে রেখেছ তেমন ভাবেই আছি। তোমার শারীরিক চাহিদাও রোজ মেটাচ্ছি। এর থেকে বেশি কিছু আর পারবো না। পারবো না বললে হবে না। তোমার পেছনে কত টাকা খরচ করেছি সে হিসেব আছে? ছিলে তো একটা গেঁয়ো ভূত। শিখিয়ে পড়িয়ে আমি তোমায় তৈরি করেছি গত 8-9 মাস ধরে। তার বদলে এতটুকু করতে পারো না? প্রত্যেকে প্রত্যেকের ওয়াইফকে নিয়ে পার্টিতে আসছে, এনজয় করছে। তোমার অসুবিধাটা কোথায়? সোহিনী অরিন্দমের সামনে এগিয়ে গিয়ে বলল, আমাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছো কিসের জন্য? তোমার ক্লায়েন্টদের মনোরঞ্জনের জন্য? আর প্রত্যেকে প্রত্যেকের ওয়াইফকে নিয়ে যায়। আমাকে সে মর্যাদাটা কি এখনো পর্যন্ত দিয়েছ? অরিন্দম ক্রুদ্ধ গলায় বলল, রাত দিন এই এক কথা আমার একদম ভালো লাগে না। বিয়ে বিয়ে করে করে পাগল করে দিলে। আমি এসবে বিশ্বাস করি না, আগেও বলেছি। এখন সবাই লিভ টুগেদার করে, আমরাও করছি। আর তাছাড়া তোমার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছি। এর থেকে বেশি আমার কাছ থেকে কিছু আশা করো না। সোহিনীর গলার পারদ এবার ঊর্ধ্বমুখী হয়। বিয়েই যদি না করো তাহলে আমাকে তোমার সাথে নিয়ে এসেছিলে কেন? অরিন্দম চরম বিরক্তির সাথে বলল, একসাথে থাকাটাই বড় কথা। বিয়ে হলেই বা বিয়ে টিকবে তার কি মানে আছে? ছিলে তো বিনয়ের সাথে, সেই তো আমার সাথে পালিয়ে এলে। সোহিনী এবার দপ করে জ্বলে উঠে বলল, আমি বিনয়ের সাথে ওই ভালোই ছিলাম, তুমি আমাকে বাধ্য করেছিলে। অরিন্দম এবার বিদ্রূপের হাসি হেসে বলল,
কতটা যে ভালো ছিলে সেটা আমাকে বোঝাতে এসো না। আর শোনো, কেউ কাউকে বাধ্য করতে পারে না। তোমারও ইচ্ছে ছিল। সোহিনী নিজেরও একথা অস্বীকার করার উপায় নেই, কিন্তু ওখানে অনেক অপ্রাপ্তি ছিল। কিন্তু আমি সুখে ছিলাম। তুমি আমাকে একটু একটু করে নিজের দিকে টেনেছিলে, আমাকে স্বপ্ন দেখিয়েছিলে। তারপর নিজের অজান্তেই কখন তোমাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। সাময়িক মোহের বশে তোমার সাথে ঘর ছেড়েছিলাম, কিন্তু তুমি যে আমাকে এভাবে রাখবে তা বুঝতে পারিনি। অরিন্দম তিক্ত স্বরে বলল, এভাবে বলতে কি মিন করতে চাইছো? লিভ টুগেদার কথাটার মানে বোঝো? বুক ফেটে কান্না বেরিয়ে আসছিল সোহিনীর। আমি সব বুঝি অরিন্দম। ছোট শহর থেকে এসেছি মানে এই নয় যে আমি কিছু জানি না। আমি গ্রাজুয়েট, অশিক্ষিত নই। লিভ টুগেদার মানেটাও বুঝি, আবার ওয়াইফ শপিং বিষয়টাও বুঝি। অরিন্দম এবার একটু থতমত খেয়ে গলা নামিয়ে বলল, তোমাকে এসব কথা কে বলল? মিসেস সিং বলেছেন। আমাকে কত ব্যবহার করবে তুমি? সোহিনীর গলায় তীব্র ব্যথার ছোঁয়া। সোহিনী চোখের দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল অরিন্দম। তারপর টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বলল, তোমাকে নিয়ে গেলে আমার কাজগুলো একটু সুবিধে হয়, এটা ঠিক, কিন্তু তাই বলে। কথা শেষ না করেই অরিন্দম তীব্র গতিতে পা চালিয়ে বেরিয়ে গেল। সোহিনী চোখের জল চাপার চেষ্টা করছিল, কিন্তু অবাধ্য চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তখন সোহিনী সবে গ্রাজুয়েট কমপ্লিট করেছে, পিঠোপিঠে আরো দুটো বোন। তাই অনেকদিন আগে থেকেই তার জন্য পাত্র খোঁজা চলছিল। ঘটকের মাধ্যমে বিয়ে ঠিক হয়েছিল। এক দেখাতেই বিনয়ের মা সোহিনীকে পছন্দ করেছিলেন। সোহিনীর অপূর্ব রূপের কারণেই কোনো দাবি দাওয়াও করেননি ওরা। ছেলে অর্থাৎ বিনয় মুখার্জি একটা চা বাগানের ম্যানেজার, মোটামুটি ভালোই রোজগার করে। তার সাথে বিধবা মায়ের একমাত্র ছেলে, নিজস্ব বাড়িঘর, এসব দেখে সোহিনীর বাবা এক কথায় রাজি হয়ে গেছিলেন। সোহিনীকে শুধু জানানো হয়েছিল এই ছেলেটিকেই তাকে বিয়ে করতে হবে। এ প্রসঙ্গে তার কোনো মতামত চাওয়া হয়নি। নিজের থেকে বছর দশেকের বড় বিনয়কে দেখে সোহিনীর এতটুকুও পছন্দ হয়নি, কিন্তু সোহিনী তার বাবাকে কোনোভাবেই বোঝাতে পারেনি। বিয়ের দিন পালিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিল, কিন্তু মায়ের অসহায় মুখটা আর তারপরে দুটো বোনের কথা ভেবে সেটাও করে ওঠা হয়নি। সোহিনীদের তরফ থেকে কোনো রকমে অনাড়ম্বরে বিয়েটা হয়ে গিয়েছিল। অবশ্য ছেলের বাড়ি থেকে বৌভাতটা বেশ ভালো করেই হয়েছিল। সোহিনীর অমতে যে বিয়েটা হয়েছে সেটা বিনয় ফুলশয্যা রাতেই বুঝেছিল। অদ্ভুত রকম ঠান্ডা মাথার মানুষ ছিল বিনয়। সোহিনীর অনিচ্ছা বুঝতে পেরে তাকে স্পর্শ পর্যন্ত করেনি সে রাতে। শুধু বলেছিল, আমি জানি আমি তোমার থেকে বয়সে অনেক বড়। তোমার মতো সুন্দরী পড়াশোনা জানা মেয়ের কাছে আমার মতো ম্যাট্রিক পাস ছেলের কোনো তুলনাই হয় না। আমার কাছে প্রাচুর্য অর্থও নেই, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সব রকম ভাবে সুখী করার চেষ্টা করব। কথাটা বিনয় অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছিল। সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই সোহিনীর। নিজের থেকে অনেক ছোট সুন্দরী বউটিকে বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করত বিনয়। এর জন্য তার মায়ের সাথেও মাঝে মাঝে কথা কাটাকাটি হয়ে যেত। সোহিনীর যাতে কোনো অযত্ন না হয় সেদিকে পূর্ণ দৃষ্টি রাখত বিনয়। শাশুড়ি মানুষটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু বিনয়ের অত্যাধিক আধিক্যতা সহ্য করতে পারতেন না। একটা সময় পর সোহিনীও বিনয়কে মেনে নিয়েছিল, কিছুটা একসাথে থাকার অভ্যাসের বশে, আর কিছুটা চিরাচরিত নিয়মে। 2 বছরের সংসার জীবনে নির্ঝঞ্ঝট পরিসরে হঠাৎ দমকা হওয়ার মতো আবির্ভাব ঘটেছিল অরিন্দমের। বিনয় যে টি এস্টেটের ম্যানেজার ছিল তার মালিক ছিল অরিন্দমের বাবা। অরিন্দম কাজের সূত্রে দিল্লিতে থাকতো। হঠাৎ করে অরিন্দমের বাবা মারা যাওয়াতে অরিন্দম দিল্লিতে বসেই বিনয়কে দিয়ে কাজ চালাতে চেয়েছিল, কিন্তু কোম্পানি অনেকদিন ধরেই লোকসানে চলছিল। তাই পুরো কোম্পানি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অরিন্দম। বিনয়ের সাথে এ ব্যাপারে কথা বলতে একদিন হঠাৎ অরিন্দম এসে হাজির হয়েছিল বিনয়ের বাড়িতে। বিনয়ের তখন উদ্ভ্রান্তের মতো অবস্থা। টি এস্টেটটি বিক্রি হয়ে গেলে তার চাকরি চলে যাবে। অরিন্দম অবশ্য তাকে আশ্বস্ত করে বলেছিল টি এস্টেট বিক্রির ব্যাপারে তাকে সাহায্য করলে নতুন মালিকের কাছে বিনয়কে ম্যানেজার পদে বহাল রাখার ব্যবস্থা করবে অরিন্দম। আসলে অরিন্দমের উদ্দেশ্য ছিল বিনয়ের মাধ্যমে চুপিসারে কাজটা করে ফেলা, যাতে শ্রমিক বিক্ষোভের মুখে পড়তে না হয়। বিনয়ের বাড়িতে গিয়ে সোহিনীকে দেখে অরিন্দম হতবাক হয়ে গিয়েছিল। খুব সাধারণ ঘরোয়া সাজে অপরূপ সুন্দরী সোহিনী। সোহিনীর মধ্যে অদ্ভুত একটা মাদকতা। অরিন্দম সমস্ত কাজকর্ম ভুলে প্রায়শই পড়ে থাকত বিনয়ের বাড়িতে।
বিলাসবহুল বাগান বাড়ি ছেড়ে সোহিনী রূপের টানেই বিনয়ের বাড়িতে কিছুদিনের জন্য পাকাপাকি আস্তানা গেড়েছিল অরিন্দম। কোম্পানির কর্তাকে খুশি রাখতে বিনয়ের আর তার মায়ের আপ্যায়নের মাত্রাটা একটু বেশিই ছিল। আসলে বিনয়ের মাও অভিজ্ঞ দৃষ্টিতে বুঝতে পেরেছিলেন সোহিনীর অসামান্য রূপকে কাজে লাগিয়ে কোম্পানির কর্তাকে হাতে রাখা যাবে। তাদের মনে হয়েছিল বেশি দিনের তো কথা নয়, কোম্পানি বিক্রি হয়ে গেলেই অরিন্দম ফিরে যাবে। কিন্তু বিনয় বা বিনয়ের মা কেউই অনভিপ্রেত এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না। সোহিনীর প্রথম প্রথম ভীষণ অস্বস্তি হতো অরিন্দমের সামনে যেতে, অথচ তাকে দিয়ে বিনয়ের মা অরিন্দমের চা জল খাবার পাঠাতো। মেয়েরা নিজেদের সহজাত প্রবৃত্তির কারণে ছেলেদের চোখ দেখলেই বুঝতে পারে সেই চোখে কোন ইঙ্গিত লুকিয়ে আছে। সোহিনীরও অরিন্দমের চোখের চাহনিতে সেই ভাষা পড়তে দেরি হয়নি। অরিন্দমের সুন্দর চেহারা, ব্যক্তিত্ব সর্বোপরি আয়ত্ত করে নেওয়ার মতো একটা সম্মোহন শক্তি একটু একটু করে সোহিনীকে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার জন্য প্ররোচিত করেছিল। সোহিনী প্রাণপণে নিজেকে আটকে রাখার চেষ্টা করে চলেছিল, কিন্তু অরিন্দমের প্রশস্তি বাক্য, ওর ভালোবাসার যাঞ্চার উগ্রতা অদ্ভুত রকম ভালো লাগছিল সোহিনীর। সোহিনী নিজে জানে যে সে সুন্দরী, কিন্তু সেই সৌন্দর্যের ব্যাখ্যা একটা মানুষকে যে এতটা তৃপ্তি দিতে পারে তার কোনো ধারণাই ছিল না। বিনয় মানুষ হিসেবে ভালো, তার ভালোবাসাতেও কোনো খামতি নেই, কিন্তু সেই ভালোবাসার দিঘির জলের মতো শান্ত, সেখানে উদ্দীপনা নেই। অন্যদিকে অরিন্দম মুক্ত ঝর্ণার মতো, নিজে যেমন উচ্ছ্বসিত গতিতে ভাসতে পারে তেমনি অপরকেও ভাসাতে পারে। অরিন্দম সোহিনীর থেকে খুব বেশি হলে বছর তিনেকের বড়, নায়ক সুলভ চেহারা, অদ্ভুত সুন্দর ব্যক্তিত্ব। ঠিক এই রকম একটা মানুষকেই তো মনে মনে আশা করেছিল সোহিনী। সোহিনীর মতো একটা মেয়ে এরকম মধ্যবিত্ত পরিবার একটা ছাপোষা মানুষ ডিজার্ভ করে না, এ কথাও কিছুদিনের ব্যবধানেই প্রস্তরখণ্ডের মতো সোহিনীর মনের মধ্যে গেঁথে দিয়েছিল অরিন্দম। অরিন্দমের প্রেমের উগ্রতায় খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল সোহিনীর সমস্ত সংস্কার। সোহিনী প্রবলভাবে চেষ্টা করছিল নিজেকে আটকে রাখার। অবশেষে বিনয়কে আকার ইঙ্গিতে অরিন্দমের কথা সোহিনী বোঝানোরও চেষ্টা করেছিল, কিন্তু বিনয়ের মাথায় তখন নিজের চাকরি বাঁচানো, সেই সঙ্গে টি এস্টেট বিক্রি করিয়ে দেওয়ার কমিশন বাবদ বিশাল অঙ্কের টাকার প্রলোভন। অন্যদিকে বিনয়ের আর একটা ভয়ও ছিল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ললিত কুণ্ডু চা বাগান বিক্রির ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরেছে। সে যদি অরিন্দমকে বুঝিয়ে হাত করে নেয় তাহলে বিনয়ের সমূহ সর্বনাশ। তাই স্ত্রীর কথায় অরিন্দমকে তার বাড়িতে অবাধে প্রবেশে বাধা দেওয়ার রিস্ক নেয়নি। অরিন্দম আর সোহিনীর মধ্যে কোনো কিছু গড়ে উঠতে পারে তা একবারের জন্য ভাবেনি। সোহিনীর প্রতি ওর অগাধ বিশ্বাস। শুধু সোহিনীকে বুঝিয়ে বলেছিল সে যেমন ভাবছে তেমন লোক অরিন্দম নয়। আর কিছুদিনের ব্যাপার, চা বাগানটা বিক্রি হয়ে গেলেই অরিন্দম চলে যাবে। বিনয় সোহিনীকে অনুরোধ করে বলেছিল সে যেন অরিন্দমের সাথে কোনো খারাপ ব্যবহার না করে। বিনয় স্বপ্নেও ভাবতে পারেনি সোহিনী অরিন্দমের প্রতি দুর্বল হয়ে পড়ছে। মাসখানেকের ব্যবধানে টি এস্টেট বিক্রি হয়ে গেল। অরিন্দমের বদান্যতায় নতুন মালিক বিনয়কে পূর্ববৎ চাকরিতে বহাল রাখলেন। প্রপার্টি বিক্রির কমিশন স্বরূপ বেশ কিছু টাকাও পেয়েছিল বিনয়। টি এস্টেট বিক্রি হয়ে যাওয়ার দিন কয়েক পর অরিন্দমের হাত ধরে রাতের অন্ধকারে পালিয়ে এসেছিল সোহিনী। অনেক রাতে অরিন্দম ফিরে এলো। টলমল পায়ে বেডরুমের দিকে যেতে যেতে বলল, তোমাকে ছাড়া আজ পার্টিটা জমলো না, তাড়াতাড়ি এসো তো বেডরুমে। অরিন্দমের কথা বলার ধরন দেখে সোহিনী বুঝতে অসুবিধা হলো না আহ্বানের কারণ। রান্নাঘরে যতটা বেশি সময় কাটানো যায় ততটা কাটিয়ে সব গুছিয়ে রেখে সোহিনী পায়ে পায়ে এগিয়ে গেল বেডরুমের দিকে। তারপর বিছানায় গিয়ে বসতেই অরিন্দম সোহিনীকে কাছে টেনে নিল। তারপর সোহিনীর গালে আলতো করে গাল ছুঁয়ে গাঢ় গলায় বলল, তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। ইউ হ্যাভ নো আইডিয়া। সোহিনী আড়ষ্ট হয়েছিল। অরিন্দম মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করেছিল। অরিন্দম এবার সোহিনীর মুখটা দুই হাতে ধরে বলল, আজ আমার সাথে পার্টিতে গেলে না, কিছু বললাম না, কিন্তু নেক্সট টাইম কিন্তু তোমার কোনো অজুহাত শুনবো না আমি। বদলে তোমার যা চাই তাই পাবে। সোহিনী রুদ্ধ গলায় বলল, আমার আর কিছু চাই না। সোহিনী আরো কিছু বলতে চাইছিল, কিন্তু অরিন্দম তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র আশ্লেষে কাছে টেনে নিল। ভোরবেলা ঘুম থেকে উঠে অরিন্দম দেখল তার জন্য ব্রেকফাস্ট সাজিয়ে টেবিলে রাখছে সোহিনী। আমাকে ডাকোনি কেন? দেখলাম অঘরে ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। মুখ না তুলেই উত্তর দিল সোহিনী। অরিন্দম বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলো। ব্রেড টোস্টে একটা কামড় বসিয়ে কফি মাগে চুমুক দিল অরিন্দম। সোহিনী পাথরের মূর্তির মতো বসেছিল।
এই কয়েকটা মাসে সোহিনীর চেহারা যেমন পরিবর্তন এসেছে, তেমনি ব্যবহারে অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো উচ্ছল প্রাণবন্ত ভাবটা আর নেই। এত বিলাস বৈভবে রাখা সত্ত্বেও সোহিনী কেমন যেন মনমরা হয়ে থাকে। অরিন্দম ছোট থেকে যা যা চেয়েছে তাই পেয়েছে, তা সে যে কোনো প্রকারেই হোক। সোহিনীকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল। যে কোনোভাবে ওকে আয়ত্ত করে নেওয়াটাই তখন ওর একমাত্র ধ্যান জ্ঞান। এত কিছু করে সোহিনীকে নিজের পরিসরে আনতে সক্ষম হয়েছে সে, কিন্তু সোহিনীর মন কি আদৌ ছুঁতে পেরেছে? কাল তোমার সাথে ওভাবে কথা বলার জন্য আই এম রিয়েলি সরি। সোহিনীর বড় বড় দু চোখে নিমেষেই জলে ভরে উঠল। অরিন্দম খানিকটা স্বগতোক্তির মতো বলল, এতদিনে আমি তোমাকে বোঝাতে পারলাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার তো কোনো অভাব রাখিনি, আমি সব দিয়েছি, কিন্তু তবুও তোমার মুখে হাসি দেখতে পাই না। আমি স্বীকৃতি চাই, তোমার স্ত্রীর স্বীকৃতি। অরিন্দম এবার গম্ভীর কণ্ঠে বলে উঠল, বারবার এক কথা ভালো লাগে না। আমি আজ দুপুরে আসবো না, তুমি খেয়ে নিও। আর হ্যাঁ, রেশমিকে সঙ্গে নিয়ে শপিং মলে চলে যেও। ডেলি ইউজের জিনিসপত্রগুলো নিয়ে এসো। আমি এনে দিলে তো সে সমস্ত জিনিস আবার তোমার পছন্দ হয় না। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও নিয়ে যাবে। আর রাতে কিন্তু আমাদের বস একটা বড় পার্টি থ্রো করেছে, সেখানে যেতে হবে, রেডি থেকো। অরিন্দম বেরিয়ে যেতে রেশমি এসে বলল, মেম সাহেব, আজ কেয়া খানা বনেগা? সোহিনী অন্যমনস্কভাবে বলল, তাড়াতাড়ি যা হোক কিছু বানিয়ে দাও, 12টা নাগাদ বেরোবো। রেশমি চলে গেলে সোহিনী খোলা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। এখান থেকে আকাশটা ভালো করে দেখা যায় না। চতুর্দিকে বড় বড় দানবের মতো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে কংক্রিটের পাহাড়। খুব মনে পড়ে একচালা ঘরের সেই খোলা জানালা, যেখান থেকে যতদূর দৃষ্টি যেত শুধু সবুজে ভরা পৃথিবী, সাদা নীলের মিশ্রণে মন ভালো করা আকাশ। অরিন্দমের সাথে বাসায় আসার পর আমূল পরিবর্তন ঘটেছে সোহিনীর। মফস্বলের খুব সাধারণ ঘরে সাদামাটা বউ সোহিনীর সাথে এই আধুনিকা সোহিনীর কোনো মিল নেই। কিন্তু মনটা তো পরিবর্তন হওয়া সম্ভব নয়, সেটা একই আছে। সোহিনী জানলাটা বন্ধ করে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ওয়ার্ড্রোব খুলে একটা হালকা রঙের সালোয়ার বের করে নিল। অরিন্দমের সাথে শাড়ি বা সালোয়ার পরে বেরোনো হয় না, ও মডার্ন ড্রেস পছন্দ করে। গাড়িতে উঠে অস্বচ্ছ কাঁচ দিয়ে বাইরে চোখ মেলল সোহিনী। ড্রাইভারটি নন বেঙ্গলি, অল্প বয়স্ক একটি ছেলে। গাড়ি চালানোর হাত বেশ ভালো। একটু ইতস্তত করে পেছন ফিরে বলল, मैडम जी, एम्स अस्पताल में मेरा एक दोस्त एडमिट है, उसको खाना पहुंचाना है, আগোরা পারমিশন দে তো। সোহিনী কিছু বলার আগেই রেশমি তরবরিয়ে বলল, नहीं देर हो जाएगा और साहब जी को पता चलेगा तो गुस्सा करेगा, तुम जल्दी गाड़ी भगाओ। সোহিনী ছেলেটির বিব্রত মুখের দিকে তাকিয়ে রেশমিকে ঈষৎ ধমক দিয়ে বলল, তোমার সপ্তাহতেই মাতব্বরি, দেরি হবে না, বরং একটু ঘোরা হয়ে যাবে। আর তাছাড়া তো সাহাবজিকে কে বলবে। তুমি চলো শোভন, কিন্তু বেশি দেরি করবে না। শোভন সহাস্য মুখে বলল, বিলকুল লেট নেই হোগা ম্যাডাম জি। গাড়ি তীব্র গতিতে ছুটছিল। আজ গরমটা একটু বেশি, প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই। শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি বলে গরমটা অনুভূত হচ্ছিল না ঠিকই, কিন্তু রাস্তার দিকে তাকালেই বোঝা যায় লুয়ের দাপট চলছে। মানুষজন পুরো মুখ ঢেকে রাস্তায় চলাফেরা করছে। ঘন ধোঁয়াশায় ঢেকে রয়েছে দিল্লির রাস্তাঘাট। চা বাগানের সেই স্নিগ্ধ পরিবেশের সাথে এখানকার পরিবেশের কোনো মিলই নেই। চতুর্দিকে দানবের মতো গজিয়ে উঠছে ইমারত। একসাথে প্রচুর নির্মাণ কাজের জন্য বাতাসে দূষণের মাত্রাও অস্বাভাবিক। সোহিনী এখানে আসার পর বৃষ্টির স্বাদ তেমন ভাবে পায়নি। এত গুমোট আবহাওয়া সত্ত্বেও আকাশে কালো মেঘের দেখা নেই। গাড়ি একটা টার্ন নিয়ে এইমস হাসপাতালের চত্বরে ঢুকলো। হাসপাতালের করিডোরের সামনে গাড়ি ঢুকতেই গাড়িকে নির্দিষ্ট জায়গায় পার্ক করবার নির্দেশ দিল রক্ষীরা। সোহিনী মুখে মাস্কটা পরে নিল। আমরা এখানেই ওয়েট করছি, তুমি গাড়ি পার্ক করে ভেতরে খাবার পৌঁছে দিয়ে এসো। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই আগুনের হলকার মতো গরম হাওয়া স্পর্শ করলো। সোহিনী রেশমিকে উদ্দেশ্য করে বলল, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, প্রচন্ড গরম, ভেতরে গিয়ে বসি। ওরা ভেতরের দিকে এগিয়ে গিয়ে রিসেপশনের বাইরে থাকা চেয়ারে বসলো। সোহিনী এদিক ওদিক তাকিয়ে দেখছিল। এই হাসপাতালের নাম বহুবার শুনেছে। ইতস্তত এদিক ওদিক তাকাতে হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা একটি লোকের দিকে চোখ পড়তেই সোহিনী চমকে উঠল। মুখের এক পাশটা দেখা যাচ্ছিল। রিসেপশনিস্টের সাথে কথা বলছে বিনয়। সোহিনী তড়িৎ বেগে উঠে দাঁড়ালো, আর ঠিক সেই মুহূর্তে বিনয় পেছন ফিরে তাকালো।
দুজোড়া চোখ মুহূর্তে স্থির। সোহিনীর মাথাটা ভীষণ রকম টলছিল। বুকের ভেতর যেন হাজারটা ড্রাম একসাথে বাজছে। সোহিনীর মুখটা অসম্ভব রকম ফ্যাকাশে দেখাচ্ছিল। রেশমি সোহিনীর মুখের হাবভাব দেখে চিন্তান্বিত সুরে বলল, কেয়া হুয়া, তবিয়ত কি ভালো না? সোহিনী ফেলফেলিয়ে তাকালো রেশমির দিকে, তারপর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, রেশমি, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমার একজন পরিচিত, মানে রিশতেদার। সোহিনীর গলাটা অস্বাভাবিক রকমের কাঁপছিল। গল্পটির বাকি অংশ শুনবেন আগামীকাল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।